শুধু সরকার নয়, একে অন্যকেও কি চাপে ফেলতে চায় বিএনপি, জামায়াত, এনসিপি? পলাতক আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। 12 লাখ টাকায় সালমান শাহ হত্যার চুক্তি। দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন, বললেন ফখরুল। গাজায় খাদ্য সংকট এখনও বিপর্যয়কর অবস্থায়, জানিয়েছে জাতিসংঘ। সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, বললেন জিএম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুধু সরকার নয়, একে অন্যকে কি চাপে ফেলতে চায় বিএনপি, জামাত, এনসিপি? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির বৈঠক রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনার জন্ম দিয়েছে। 3 দলই আলাদাভাবে সরকারের কিছু উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, আবার কেউ কেউ অপসারণের দাবিও তুলেছে। কিন্তু এই 3 দলের অভিযোগের ধরন এবং অবস্থান বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, তারা শুধু সরকারের উপর নয়, পরস্পরের বিরুদ্ধেও চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। নির্বাচনের আগে প্রশাসনিক প্রভাবের প্রশ্নে এক অঘোষিত প্রতিযোগিতা এখানে দৃশ্যমান। গত মঙ্গলবার বিএনপি এবং বুধবার জামাত ও এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেছে। 3 দলই কিছু বিষয়ে নিজেদের বিপরীতমুখী অবস্থানে অনড় আছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোটের সময় ও পথ পদ্ধতি নিয়ে তারা এখনও একমত হতে পারেনি। দলগুলোর এই পরস্পর বিরোধী অবস্থানের কারণে নতুন কোনো সংকট তৈরি হয় কিনা সেই আশঙ্কা নিয়েও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এখনও ঠিক হয়নি। দলগুলো এই ক্ষেত্রে নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয়। পলাতক আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মামলায় পলাতক আসামিরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশের খসড়ার নানা দিক তুলে ধরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না, এটিও যুক্ত করা হয়েছে। পলাতক আসামি বলতে কাকে বোঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করেন। যেদিন আদালত আপনাকে আসতে বলছেন, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, আসছেন না, আদালত পলাতক ঘোষণা করেন। বিচার চলাকালে পলাতক হয়। এর আগে এ মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে। সেই সংশোধনী অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় কারো বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। গত বছর জুলাই অভ্যুত্থান চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ অনেক নেতার বিচার চলছে। এছাড়া অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির বহু নেতা আত্মগোপনে চলে গেছেন, যাদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপিরাও রয়েছেন। তাদের প্রায় সবার বিরুদ্ধে দুর্নীতি, হত্যা চেষ্টা সহ নানা অভিযোগে মামলা হয়েছে। এই নেতারা আদালত থেকে পলাতক ঘোষিত হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন না। 12 লাখ টাকায় সালমান শাহ হত্যার চুক্তি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহ। মাত্র 25 বছর বয়সে তার মৃত্যু দেশের লাখো দর্শককে শোকাহত করেছিল। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়, যেটিকে অপমৃত্যু বলে উল্লেখ করা হয়েছিল। তবে সেটি এবার নতুন মোড় নিয়েছে। দীর্ঘ 29 বছর পর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে 1997 সালে রেজভি আহমেদ ফরহাদের দেওয়া এক জবানবন্দি, যেখানে তিনি দাবি করেছিলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল। হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারের সদস্যসহ আরও অনেকে জড়িত ছিলেন। হত্যার সময় আমিও উপস্থিত ছিলাম। এই জবানবন্দি অনুযায়ী সালমান শাহের মৃত্যু ছিল 12 লাখ টাকার চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড। রেজভির দাবি, এই চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লাতিফা হক লুসি। এই পরিকল্পনায় ছিলেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদ সহ আরও কয়েকজন।
1997 সালের রেজভিস 164 ধারার জবানবন্দিতে উল্লেখ করা হয় 1996 সালের 5ই সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বারে বসে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডন, ডেভিড, ফারুক, জাভেদ, ছাত্তার, সাজু ও রেজভি। ফারুক 2 লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন, সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবেন। কিন্তু টাকা নিয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হলে পরে আরও 4 লাখ টাকা এনে জানান কাজের আগে 6 লাখ, কাজের পরে 6 লাখ দেওয়া হবে। এরপর প্লাস্টিকের দড়ি, ক্লোরোফর্ম, রিভলভার ও সিরেঞ্জ সহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয়। রেজভি জানান সেই রাতেই 5ই সেপ্টেম্বর রাত 2:30-এ সালমান শাহের ইস্কাটনের বাসায় যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই। ঘটনাস্থলে ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি ও আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে আজিজ ইনজেকশন পুশ করতে নির্দেশ দেন। রেজভির দাবি এরপর ইনজেকশন পুশ করে সালমানকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার মরদেহ। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লাতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন। দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দেশের ভালো সবকিছু বিএনপির হাতে হয়েছে, কিন্তু এমনভাবে কথা বলা হয় যেন বিএনপি জিলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। জাতি গঠনে তিনি কাজ করেছেন, কিন্তু তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। ফখরুল বলেন, ক্ষণজন্মা মানুষদের এত সহজে মুছে ফেলা যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছেন। তারেক রহমানও জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটছেন। গাজায় খাদ্য সংকট এখনও বিপর্যয়কর অবস্থায়। জাতিসংঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 সপ্তাহ পরও গাজায় খাদ্য সংকট মারাত্মক বিপর্যয়কর অবস্থায় রয়ে গেছে। এর আগে জাতিসংঘ গাজা শহর ও আশেপাশে দুর্ভিক্ষ ঘোষণা করেছিল। তখন বলা হয়েছিল 5 লাখের বেশি মানুষ চরম বিপর্যস্ত অবস্থায় আছে। দুর্ভিক্ষ পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি বলে বৃহস্পতিবার 23 অক্টোবর জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা WHO এমন তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। জাতিসংঘ জানিয়েছে, গাজার 1/4 মানুষ এখন অনাহারে। খাদ্য সংকটে থাকা মানুষের মধ্যে 11,000-এর বেশি গর্ভবতী নারী রয়েছে। নবজাতকের 70% অপুষ্টিতে ভুগছে এবং অপরিণত অবস্থায় জন্ম নিচ্ছে। UNFPA জানিয়েছে, বিদ্যমান এ পুষ্টির প্রভাব আগামী কয়েক প্রজন্মব্যাপী এর প্রভাব থাকবে। WHOর মহাপরিচালক টেডরস আধানম গেব্রেইয়েসুস বলেন, যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা মানুষের প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, প্রতিদিন 2000 টন খাদ্য প্রবেশের লক্ষ্য থাকলেও বর্তমানে মাত্র 750 টন খাদ্য গাজায় পৌঁছচ্ছে। কেবল 2টি সীমান্ত ক্রসিং খোলা থাকায় প্রয়োজনের তুলনায় কম ত্রাণ আসছে। সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। GM কাদের। অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। তিনি বলেন, এ সরকারের নেতৃত্বে দেশ শান্তির দিকে ধাবিত হবার কথা থাকলেও এখন অশান্তির দিকে যাচ্ছে। অশান্তিতে যদি নোবেল পুরস্কার থাকে, তাহলে এ সরকার সে পুরস্কারের জন্য প্রতিযোগিতা করার উপযুক্ত হয়েছে। GM কাদের বলেন, আমরা শান্তি স্থাপনের জন্য একজন নোবেল প্রাইজ অর্থাৎ নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিকে এনেছিলাম। সবাই আশা নিয়ে বসেছিল, কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন যেভাবে দেশকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আমার কাছে মনে হয়
অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এ ধরনের প্রাইজ থাকে, সেটার জন্য বর্তমান সরকার এখন কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতা করতে যাচ্ছে বা প্রতিযোগিতার উপযুক্ত হয়েছে। বর্তমান সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন তারা বাকিদের বাদ দিয়ে ঐক্য গড়ার চেষ্টা করছেন। আমি মনে করি এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। আমি হুঁশিয়ার করে দিতে চাই, দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না। জিএম কাদের বলেন তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে মামলা করে দোষী সাব্যস্ত করতে হবে। নিষিদ্ধ করা হয়েছে বিচার ছাড়া, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে, নির্বাহী আদেশে, বিচার ছাড়া। এর বিরুদ্ধে বললে আমাদের নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। জিএম কাদের বলেন বিগত সময়ে পতিত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে খালের কিনারায় ফেলে গেছেন, আর বর্তমান সরকার খালের কিনারা থেকে খালের মধ্যে ফেলে দিয়েছে। তিনি বলেন এখন দেশ নিচের দিকে পড়ছে, যত দেরি হবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ।